আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এই বিষয়ে ভারত বা আরব আমিরাত সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। ফলে হাসিনা কোথায় আছে সে বিষয়ে সরকার নিশ্চিত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনগত প্রক্রিয়ায় দেশে ফেরানো যাবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। এটা তারা তাদের কিন্তু মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কেস ক্লিয়ারড হয়েছে বলেন, শেখ হাসিনার দুবাই চলে যাওয়ার বিষয়টি আলোচিত হলেও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সাবেক প্রধানমন্ত্রীর আজমানে অবস্থানের বিষয়টিও জানার চেষ্টা করে ব্যর্থ তারা। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আসামিদের ফেরত আনা হবে। যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তৌহিদ হোসেন জানান, লেবাননে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করতে হাই কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। ইতালির ভিসা জটিলতা ও সমস্যা সমাধানে কাজ চলছে। তবে 40,000 আবেদনের মধ্যে 20,000 ভিসা প্রসেসিং এর আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। বাকিগুলো। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান জানান, সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের মামলার আসামি সুনামগঞ্জ 5 আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তাকে আগামী 28 নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 14 মামলায় 48 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আলাদা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর ফের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ী থানার 6টি সহ একাধিক থানার মোট 8টি মামলায় রিমান্ড শুনানি হয়। আসামি হিসেবে হাজির করা হয় জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট নেতাকে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত পলককে 4টি মামলায় 24 দিন, দীপুমণিকে 3টি মামলায় 19 দিন, সালমান এফ রহমানকে 5 দিন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুপুরের দিকে আদালতে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তার নামে থাকা 17টি মামলার শুনানি হয়। পরে 14 মামলায় তার 48 দিনের রিমান্ড দেন আদালত। ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনকে দমানোর জন্য তারা সেখানে ষড়যন্ত্র করেছে এবং তারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে, এবং তারা এখান থেকে বেরোয় আসে বিভিন্ন মিডিয়াতে প্রেস কনফারেন্সে তারা বলেছে যে এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে। অতএব আমরা বলেছি, যেহেতু তারা অপরাধগুলো ষড়যন্ত্র জড়িত এবং তারা সহায়তাকারী, পরিকল্পনাকারী এই হত্যাগুলোর সঙ্গে। এদিকে ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছে আদালত। তাকে 28 নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর SM মনিরুজ্জামান মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরদিকে 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের সময় উত্তরায় রাজলক্ষ্মীর সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে বিএনপি নেতা SM জাহাঙ্গীর হোসেন। ইকবাল অনিক, RTV, ঢাকা।
লালমনিরহাটের বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের পালাতে যারা সাহায্য করেছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সুরত খানের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ করে দলটি। গুলশান 2 গোল চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পথচারী, দোকানদার ও এলাকাবাসীকে সচেতনতামূলক পরামর্শ দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র, শুধু ঢাকা ভিত্তিক না, কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে। পাচার হওয়া টাকা দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ, সে এই অধ্যক্ষ যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। বিগত সরকারের সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম। আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা কিভাবে পালিয়ে গেলেন এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য। তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। ইনু মেনন, বিপ্লব বড়ুয়াদের ইন্ধনে আওয়ামী লীগ সরকার 16 বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে ছিল বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। কর্মসূচি পালন। শরীয়ত খান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হাত পা হারানো ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সেক সহ 2 সদস্যের কোরিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার ভূমিকা রাখা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় গার্মেন্টস ও অবকাঠামো খাত সহ বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ জানান কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সেক। একই সঙ্গে আরও বেশি কর্মী নেওয়ার সম্ভাবনা জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের বেতন সহ ন্যায্য সম্মান রক্ষায় পদক্ষেপ নেবার কথা জানান কোরিয়ান রাষ্ট্রদূত। আরেকটু এদিকে চেপে যেতে হবে। ডায়াসের কাছে তো আপনার The interim government is make a good success. I hope that the interim government will continue to make a success and then contribute to stabilize the Bangladesh. Lastly, I hope that the interim government will fully provide the industrial sites with adequate protection and safety. সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। দুপুরে বৈঠক শেষে এসব কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। বলেন, 90 দিনের মধ্যে সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়, তাই তারা এমন কিছু সংস্কার প্রস্তাব করবেন যাতে জনগণের উপকার হয়। পাশাপাশি প্রশাসন সহ সরকার যাতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়ে প্রস্তাবনা থাকবে। সেপারেশন বলতে কি বুঝালেন?
বলেন আমরা এটা কিভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব এবং আমরা এই নিয়ে একটা প্রিলিমিনারি প্রাথমিক আলাপ আলোচনা আমরা করেছি। এখন দেখা যাক ভবিষ্যতে আরও স্টাডি করে এটা কিভাবে আমরা সমঝোতা নিয়ে আসতে পারি। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সব মামলা বাতিল করার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠিত দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, এ কারণে এটি বাতিল করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সুশীল সমাজের নেতারা। বক্তারা সাইবার নিরাপত্তা আইনের নামে মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন। নাগরিকদের নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করেছে। এখন সাইবার সিকিউরিটি একটা মামলা হচ্ছে, তো হাসিনার সময়ও মামলা হতো, কথা বলা যেত না, এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বললেও মামলা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনকে যারা কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তাদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারের মুখ থেকে আমরা একই কথা শুনেছি, কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। আইসিটি থেকে শুরু করে ডিএসএ, সিএসএ ওদের যে মামলাগুলো আছে সব বাতিল করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান উদ্বেগ জানিয়ে বলেন, শুধু ব্যক্তির পরিবর্তন হচ্ছে, আইনের পরিবর্তন এখনো হয়নি। সরকারের সদিচ্ছা থাকলে এত দেরি হওয়ার কথা নয়। যত দেরি বিলম্ব হচ্ছে তত তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া গেল কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনের দায়ী যারা, তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব জাস্টিস ও গণপিটুনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। এ সময় সাংবাদিকরা হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষিত দেখতে চায় তারা, আর একথা সারা বিশ্বের জন্য প্রযোজ্য। এ সময় জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাক্ষাতের কথা উল্লেখ করেন তিনি। নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ। এ পদে তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী 13 অক্টোবর মাহবুব হোসেন অবসরে যাবেন। সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ 13 সদস্য পদত্যাগ করেছেন। বিকেলে প্রতিষ্ঠানটির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পিএসসির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত শনিবার পিএসসি সংস্কার নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরুর তাগিদ দেন। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। সরকার এই বিষয়ে সতর্ক আছে। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এসব কথা জানান তিনি। গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজায় কোনো ধরনের শঙ্কা নেই। সুমন তানফিরের রিপোর্ট। দুর্গাপূজা ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে এখন সাজ রব। নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে,
আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। ডিএমপি কমিশনার জানান, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। পূজা মণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সরকার। সুমন তানভীর, RTV, ঢাকা। ভারী বৃষ্টি হওয়ায় ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে 26টি গ্রাম। এখনও পানিবন্দী 2 লাখের বেশি মানুষ রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন মার্কিন পদার্থবিজ্ঞানী জন জে হোপফিল্ড ও কানাডীয় পদার্থবিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। মঙ্গলবার সুইডেনের নোবেল কমিটি এ নাম ঘোষণা করে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিংয়ে মৌলিক আবিষ্কারের জন্য এবছর পুরস্কৃত হয়েছেন তারা। এছাড়াও একাডেমি জানায়, পদার্থবিদ্যায় তাদের অবদান আধুনিক মেশিন লার্নিংয়ের ভিত্তি তৈরি করেছে। 1901 সাল থেকে 2024 সাল পর্যন্ত 118 বার পদার্থে নোবেল দেওয়া হয়েছে। সব মিলিয়ে 225 জন পদার্থবিদ এই পুরস্কার পেয়েছেন। এর আগে গতকাল চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন 2 মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকন। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু 7:30টায়। দ্বিতীয় টি20-র আগে মাঠের আলোচনা ছাপিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের খবরটি ছিল আলোচনার কেন্দ্রে। ভারতের মাটিতে অবসরের কারণটাও ব্যাখ্যা করেন টাইগার ক্রিকেটের এই স্টাইলের খিলার। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241411 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।